কামাল, আপনিও যদি শুরু থেকে শুরু করেন যে কেমন মনে হলো সরকারের যাত্রা। সরকারের যাত্রা নট ব্যাড। আপনি এর চেয়ে ভালো কিছু আশা করা যায় না আসলে। আহ, যে জিনিসটা নাকি আপনার শপথ নিয়ে যে ঘটনাটা হলো, আমি কিন্তু এটা নিয়ে খুব একটা মন্দ কিছু দেখি না। মোস্তফা উপরে যেরকম বললেন, ওনারটা ভালো, ওনার একটা যুক্তি আছে, কিন্তু আমার কাছে অন্যরকম মনে হয়। আমার কাছে অন্যরকম মনে হয় এটা, যে আলটিমেটলি তো এটা করতেই হতো। কারণ আমাদের জাতির উপর ডক্টর আলী রিয়াজ এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছেন, তারা মিলেমিশে 1.5 বছর ধরে নানা ধরনের টর্চার করার পর যেরকম একটা গণভোট চাপিয়ে দিয়ে গেছেন, সেই গণভোট বাস্তবায়নের যে উদ্ভট একটা প্রক্রিয়া তারা আবিষ্কার করেছেন, সেই আবিষ্কার মানা কোনো সেন্সিবল দলের পক্ষে আসলে সম্ভব না। তো ওনাদের এটা করতেই হতো, আগে হোক পরে হোক করতেই হতো। তো ওই প্রথম রাতেই বিড়াল মেরে দিয়েছে, আমি খুব হ্যাপি। আমি মনে করি এটা ওই সময়ই প্রয়োজন ছিল। কিন্তু আমার বক্তব্য অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো যে বৃহত্তম রাজনৈতিক দল, মানে সংসদের বৃহত্তম যে দলটা, সেই দলটা এই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নিলেন না কেন? ওনারা বললেন যে জনগণ আমাকে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোট দেয় নাই, এবং এই সংবিধান সংস্কার পরিষদ বলতে কোনো কিছু সংবিধানে এক্সিস্ট করে না। তাহলে আমি এইটার হিসাবে, এই সদস্য হিসেবে আমি শপথ নেব কোন আইনে? কিভাবে আমি নেব? আমি তো সংবিধানের বাইরে শপথ দিতে পারবো না। তো সংবিধানে তো এটা কোনো অস্তিত্বই নাই, তাহলে আমি কিভাবে এটা শপথটা নেব? খুবই ভ্যালিড একটা কোশ্চেন। কিন্তু তো এই কোশ্চেন দেওয়ার পর তারা শপথ নিলেন না। তার মানে ওনারা শপথ না নেওয়ার পেছনে কিন্তু ওনাদের কোনো মান অভিমান বিষয়ক ব্যাপার নয়। ব্যাপারটা হলো আইনগত বিষয়। যখন সংসদের সর্ববৃহৎ রাজনৈতিক দল, যারা এমনকি সংবিধান সংশোধন করার ক্ষমতাও রাখে, তারা যখন সম্মিলিতভাবে বলছে যে এটা আইনের বাইরে, তারপর যিনি এই শপথ পড়াবেন বলছেন, তিনি কেন অন্য দলগুলিকে, খুচরা কয়েকজন লোককে এই সংবিধান শপথ সংশোধন পরিষদের সদস্য হিসেবে শপথ পড়ালেন? উনি তো পড়াতেই পারেন না। আর কেউ শপথ নিল কি নিল না সেটা ইম্পর্টেন্ট না। প্রশ্নটা হলো উনি তো পড়াতেই পারেন না, কারণ উনি তো এটা, ওরা তো একদম সাইন্টিফিক্যালি বললো যে আমি তো এটা নেবো না। আর এটা যে নিতে হবে এইভাবে, এটা কোথায় লেখা আছে? সংবিধান কোথাও নয়, আমি নেবো না। এবং যখন উনি বললেন নেবো না, তখন যিনি সংবিধান এই শপথটা পড়ালেন, উনিও তো আইনের লোক, উনারও তো বোঝা উচিত যে আসলে ঘটনাটা কি না পড়ানোর মতো, এটা কি আইনগত ভাবে বৈধ কিনা আমি একটু দেখি। উনি তো আইন টাইন বুঝেন, একসময় সচিব ছিলেন যেহেতু, আমাদের মতো মূর্খ তো আর না। তো উনি জ্ঞানী মানুষ, উনি একটু পরে ওনার আলাপ করতেন যে ভাই আপনার আইনটা কি, আসুন একটু দেখি না, আমি। কিন্তু কোথাও নেই আপনি বলছেন যারা মাসুদ কামাল, কিন্তু এতদিন ধরে বিএনপিও সেই গেল, মানে সংস্কার কমিশনের বিশাল আয়োজন, 1.5 বছরের মতো সময় আপনি বললেন, 1 বছর অন্তত এগুলো ঘটনা ঘটলো। তো সেখানে তো একটা ম্যান্ডেট তৈরি হলো নাকি, যে এরকম একটা কিছু হবে, তৈরি হবে। জুলাই তারপর সনদের ম্যান্ডেট তৈরি হয়েছে, কোনো সমস্যা নাই। উচিত ছিল জুলাই সনদটা করে পরবর্তী জাতীয় সংসদের কাছে এটা হস্তান্তর করা, সংসদ সেটাকে বাস্তবায়ন করবে। কিন্তু এই আলিরিয়াজ গঙ্গা করলো কি, সংসদ তৈরি হওয়ার আগেই তারা এটাকে চাপাই দেওয়ার চেষ্টা করলো, যে না আমরা করে দিয়েছি, এই সংসদ বাধ্য এটাকে মানতে। কেন মানবে? যারা সারা জাতি, এবং যদি তারা মানতো, আমরা নাগরিক হিসেবে অপমানিত বোধ করতাম। কেন? আমরা তাকে এই জন্য ম্যান্ডেট দেই নাই। আলিরিয়াজ চাপাই দিচ্ছে, আলিরিয়াজ অর্ডার আপনি কি করে মানবেন? সে কে রে ভাই? সে কে? সে তো আমেরিকান নাগরিক, আমেরিকা থেকে আসছে, আবার নিশ্চয় এতক্ষণে উড়াল দিছে কিনা জানি না, বলতে পারবো না। তার নামে তো মামলা হওয়া উচিত। তাহলে তার নামে না, এই প্রত্যেকটা ইয়ের নামে মামলা, যারা এটাকে চাপাই দিছে, ইনক্লুডিং ডক্টর ইউনূস, মামলা হওয়া উচিত, সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত এই লোকগুলির নামে। কেন তারা এটা করবে? তারা একটা প্রস্তাব দিতে পারে, সংস্কার কমিশন। এরা কি জনপ্রতিনিধি? কেউ জনপ্রতিনিধি?
তারা যদি সেটা কিন্তু না করে তাহলে দিবে। এখন যে লেজে গোবরে, মানে এটা আগেও ওই গন্ডগোল গরমিল এই শব্দগুলো আমরা ব্যবহার করতাম, এখন আবার যে নতুন একটা লেজে গোবরে অবস্থা তৈরি হলো যে বিরোধী দল বা জোট তারা শপথ নিল সংবিধান সংস্কার পরিষদের, কিন্তু সরকারি দল নিল না। এখন এটা কি হলো? মানে কিছুই হলো না, কিছুই কিছুই হলো হলো না। না। মাঝখান থেকে যেটা হলো, ওদেরকে আপনার মাঠে সক্রিয় করে দিলেন। হুম, ওরা মাঠে না হলে আপনি বলতে পারেন যে এটা তাহলে বিএনপি আগে বললো না কেন? বিএনপি আগে কেন বললো যে তোমরা হ্যাঁ ভোটে ভোট দাও? এটা হুম, দিল এই কারণে, আসলে যে জিনিসটা হচ্ছিল বিএনপি বেসিক্যালি একটা ব্ল্যাকমেলিং এর শিকার হয়েছে। ওদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে রে ভাই। কি ব্ল্যাকমেল? এবং তখন কি ভয় দেখানো ব্ল্যাকমেল? হয়েছে হুম। যে যদি যদি তারা বলতো যে আপনারা না ভোট দেন অথবা এই গণভোট মানি না, তখন সঙ্গে সঙ্গে তাদের ভিতরে মত, ভাই ডক্টর ইউনূস তো দেশটা পরিচালনা করছে মব দিয়ে, একদম মবের মাধ্যমে, এবং সেই মবটা সে পরিচালনা করছে বিএনপির এই মতো এত বড় এনসিপি। দলের বিরুদ্ধে মব হয়ে যেত? হয়ে যেত, হয়ে যেত কেন আমি বলি আপনাকে। বিএনপি এটা এটা যদি বলতো আমি মানি না অথবা এটা আমি করবো না, সঙ্গে সঙ্গে এই জামাত এবং এনসিপি বলতো তারা সংস্কার চায় না, এটা বলে তারা আন্দোলন শুরু করতো, হাওকাও শুরু করতো। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক মব, এবং সে তো মবের মাধ্যমে এই কাজটা করছে। এটা সিম্পল। তখন কি আপনারা বুঝেন নাই? আমি বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরাও বুঝছি যে বিএনপিটা চাইছে। বিএনপিটা কেন চায়? বিএনপি কি তার নিজস্ব যে সংস্কার প্রস্তাবগুলি আছে 31 দফা, এইগুলি কি সে একদিনের জন্য, 1 মিনিটের জন্য কখনো স্থগিত করছিল? করে নাই তো। তাহলে ওখানে একটা জুলাই সংস্কার হচ্ছে, আবার এখানে তারা করতেছে সংস্কার। তাহলে ভাই জাতির জন্য হুম। সংস্কার কয়বার করবেন? আপনি এক মুরগি কয়বার জমা করবেন বলেন? এটা তো হয় না রে মানে ভাই। ভোটের জন্য মেনে নেওয়া, ভোট হয়ে গেলে আবার আসলে মানে তাদের ভোটের যে জন্য অবস্থান। ভোটের জন্য মেনে নেওয়ার ভান করা। ভান মেনে করা, নেয় আচ্ছা। না তার একদিনের জন্য, মেনে নেওয়ার ভান করছে। আচ্ছা, আচ্ছা, মেনে নেওয়ার ভান করা হলো। এখন একটু ছোট্ট করে এটা একটু শুনে নিই যদি মোস্তফা ফিরোজ, তাহলে আসলে এই জুলাই সনদ সেটিরও কি একটা ভান টান আছে নাকি, ব্যাপার স্যাপার আছে নাকি? মানে এটিরও ভবিষ্যৎ কি? ধরেন বিএনপির ইশতেহারের সাথে যেই মানে অমিলের ব্যাপারটা আছে, উচ্চকক্ষ নিয়ে, উচ্চকক্ষে বলা হচ্ছে পিআর এর মাধ্যমে, বিএনপি বলছে আসন সংখ্যার ভিত্তিতে। এই যে পার্থক্যগুলো আছে এগুলো তো খুব মানে খুবই যেটা বলে একদম জরুরি বিষয়। তো সেখানেও এরকম গরমিলের বিষয়, এগুলো কি আসলে অকার্যকর কোনো বিষয়ে পরিণত হলো জুলাই সনদ বিষয়টা? শোনেন, জুলাই সনদ আমার ধারণা এটার আসলে মৃত্যু ঘটে গেছে। এইটা এটা আর আসবে না। কারণ হুম, আপনি দেখেন, হ্যাঁ এটা ঠিক, বিএনপি একটু কৌশলের আশ্রয় নিছে, কিন্তু কারণ বিএনপি অনেক ক্ষেত্রেই কিন্তু আপোস করছে। ইউনূস সরকারের অনেক বিষয়গুলো তারা মেনে নিছে, হজম করছে, কিন্তু ভেতর থেকে তারা মানে নাই। ওই জুলাই সনদের ব্যাপারটাও তাই। এই জন্য দেখবেন প্রতিটা পদে পদে তাদের শুধু নোট অফ ডিসেন্ট দিছে। কারণ তারা পাশাপাশি আরেকটা কথা বলছে যে আমরা আমাদের মানে 31 দফা বাস্তবায়ন করব। হুম, এখন দেখেন, এই নির্বাচনে আমি বারবার বলছি, অনেকবারই বলছি, যে কার কি সংস্কার করতে চায় এটা রাজনৈতিক দলগুলোর তাদের নিজস্ব এজেন্ডা। তারা মানুষের কাছে যাবে, ওইটার উপরে তারা বলবে যে আমরা এই এজেন্ডা বাস্তবায়ন করব, আমাদেরকে ভোট দাও। তারপরে ভোট হবে। মূল বিষয় একটা বিষয় একমত ছিল, উচিত ছিল ওই একটা বিষয় একমত থাকা। সেটা কি? সেটা হলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা। ওইটা বাদ দিয়ে দেখা গেল যে ওইটা কোনো ব্যাপার না। ওইটার জন্য 15 বছর ধরে আন্দোলন হইলো, হুম। ওইটার জন্য পিছনে চলে গেল। চলে সামনে আসলো সেকেন্ড রিপাবলিক, অমুক তমুক বংচং, কত রকম পিআর টিআর করবে, এই সমস্ত বিষয়গুলো। আসল যে নির্বাচন ব্যবস্থাটাই নাই। আগে তো আগে নির্বাচনটা ঠিক করতে হবে, সেই নির্বাচনটা নিয়ে কোনো কথা নেই। তো সেই ব্যবস্থাটাই হলো আসল। এবং এটার ব্যাপারে যেহেতু 31 দফার মধ্যে বিএনপির এই অঙ্গীকারগুলো আছে, সুতরাং তারা ওই অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের দিকে যাবে। ওই জুলাই সনদ অনুযায়ী বিএনপি চলবে না, কারণ বিএনপি একটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাইছে। সুতরাং তারা যেহেতু বড় একটা জি। ম্যান্ডেট পাইছে, সুতরাং এইটার জন্য তারা ওই জামাত এনসিপি কে হুম। কাছে জবাবদিহি করতে বাধ্য না। বিএনপি কিন্তু বাধ্য কিন্তু তাহলে জনগণের কি কাছে তাহলে কি জবাবদিহি করতে। ধরেন জামাত এনসিপি তারা তো আবার রাস্তায় আন্দোলনের কথা বলছে, রাজপথে থাকবার কথা বলছে, বিএনপির জন্য কি মানে রাস্তাটা কঠিন হয়ে যাচ্ছে? এটার বিরোধী দল তো এটাই, তারা সংসদের ভেতরে বাইরে আন্দোলন করে, আন্দোলন করবে, অসুবিধা কি আছে? কিন্তু আচ্ছা। মব আর হবে না। আমার যেটা বিশ্বাস,
মব করতে পারবে না। যেমন আমরা যমুনার ইলেকশনের 5 দিন আগে আমরা যমুনাকে ঘিরে একটা মব দেখলাম, তাই তো? সেই মবে কারা পার্টিসিপেট করছে, কারা বলছে যে ইন্টারিম তুমি যেও না, নির্বাচন হবে না, এই স্লোগানগুলো তো আমরা দেখছি। যদিও বিষয়টা ছিল হাদি হত্যার বিচার। হুম, তো এখন আইন শৃঙ্খলা জনিত পরিস্থিতি হলে আইন শৃঙ্খলা সেটা মানবে, কিন্তু সংসদের ভেতরে এই যে জুলাই সনদ নিয়ে তারা যে অবস্থানটা নেবে, সেই অবস্থানের বিপরীতে বিএনপি এখন কি স্ট্র্যাটেজি নেবে, বিএনপির বিষয়। তবে আমার ধারণা বিএনপি, যেটা সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুনছি, যে আমরা সংস্কারের ব্যাপারে আমরা যে জনগণের কাছে ওয়াদা করেছি সেটা আমরা একেবারে প্রতিটা ধাপ আমরা সেটা বাস্তবায়ন করব। আমার ধারণা যে এটা নিয়ে অনেক জল ঘোলা হবে, কিন্তু বিএনপি তার অবস্থান থেকে সরবে না। যদি সরতই তাহলে কিন্তু তারা ওই দ্বিতীয় দফা শপথ নিয়েও কিন্তু সংসদে উল্টে যেতে পারতো, কিন্তু তারা যায়নি। অন্যরা তারা তো বলছে কে শপথ নেবে কি নেবে না। আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রশ্ন করা হয়েছিল যে এখন এই যে আপনারা দ্বিতীয় শপথ নিলেন না, জামাত এনসিপি তো বলছে যে তারা শপথ নেবে না। তিনি পরিষ্কার বলে দিচ্ছেন যে কে শপথ নেবে কি নেবে না এটা তাদের ব্যাপার, আমরা শপথ দিচ্ছি, আমরা সংসদে যাব এবং আমরা সরকার গঠন করব। তো এখন এই ধাক্কাধাক্কিটা চলবে, এবং আমার মনে হয় না যে সংসদের সামনে এতগুলো সামনে বড় বড় ইস্যু আসবে, জুলাই সনদ নিয়ে বসে থাকবে। এটা আমার ধারণা যে এটা আর 2-3 মাসের মধ্যে এটা কালের গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জি, মাসুদ কামালের কাছেও এই প্রশ্ন যে কালের গর্ভে বিলীন হয়ে যাবে কিনা বা জুলাই সনদের মৃত্যু ঘটলো কিনা, দুটো বিষয় বলেছেন মোস্তফা ফিরোজ। না, আমি আমি মুসলিমের সঙ্গে মোটামুটি একমত। একটু একটু জায়গা আমার একটু দ্বিমত আছে। দ্বিমত ঠিক না, একটু মানে আমি অন্যভাবে বলতে চাই জিনিসটা। জুলাই সনদের ইন্তেকাল ঘটবে না, না আমাদের ইন্নালিল্লাহ পড়তে হবে না। যেটা ঘটবে সেটা আমি বলি। জুলাই সনদের অনেকগুলো বিষয় আছে ভালো। আমি জুলাই সনদের মোটামুটি সবগুলি ধারায় খুব মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, যতটুকু বুঝেছি আর কি। আবার 31 দফা যেটা আছে রাষ্ট্র সংস্কারের, সেটাও মোটামুটি ভালো। হুম, ওখানে যে সবই ভালো তাও কিন্তু আমি বলি না। আমার কাছে যদি আসতো আমি দুইটার থেকে ভালো ভালো গুলি নিতাম। কিন্তু বিএনপি এখন যে কাজটা করবে সেটা হলো গিয়া তারা পাশাপাশি জুলাই সনদ এবং 31 দফা পাশাপাশি রাখবে, রেখে জুলাই সনদের যে যে বিষয়গুলো 31 দফার সঙ্গে মিলবে তারা সেইগুলি নিবে। তারা সেইগুলি নিবে, নিয়ে তারা বলবে এই যে দেখেন আমরা জুলাই সনদের এইগুলি বাস্তবায়ন করছি। আর যেগুলি মিলবে না সেগুলি আলহামদুলিল্লাহ বলেন আর ইন্নালিল্লাহ বলেন, যাই বলেন বলেন, বলতে পারেন, সমস্যা নেই। হুম, তো ওইটা ওইরকম ভাবে তারা এটা ফেলাই দিবে। এবং যখন কেউ জি, বলবে আপনারা জুলাই সনদ নিলেন না, মানলেন না, বলবেন না আমি তো যেগুলো মানছি, আর আমি তো অন্যগুলিতে নোট অফ ডিসেন্ট আগে হুম, দিয়ে রাখছি, জি, কাজে আমি মানে নিবো ঠিক কেন? ওই জায়গায় যতটুকু ততটুকুই বিএনপি মানবে যতটুকু বিএনপি মানতে চাইবে আর কি। আমি আসলে রাইট। এই প্রশ্নটা এবার আপনার কাছে আপনাদের দুজনের কাছে যেতে চাই, যেটি আসলে শুরুতে মোস্তফা ফিরোজ একটু বলতে যাচ্ছিলেন, এবং এই সবশেষও বললেন যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে উল্টে যেতে পারতো বিএনপি, কিন্তু উল্টায় নাই। কিন্তু ধরেন বিএনপি তো উল্টালো সেই অর্থে, আবার ওই ডক্টর খলিলুর রহমানের নিয়োগের অর্থে পদত্যাগের জন্য, যখন নিরাপত্তা উপদেষ্টা ছিল বিএনপি জোর দাবি জানিয়েছিল 3 উপদেষ্টার পদত্যাগের জন্য, তার মধ্যে ছিলেন খলিলুর রহমান। এই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, দাপুটে নেতা, তিনি বলেছিলেন যে বিদেশি নেতাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিন, আপনার কি আক্কেল জ্ঞান নাই? ডক্টর ইউনুস কেমন প্রশ্ন করেছিলেন যে তিনি বন্দর তিনি করিডোর দিয়ে দিতে চান, করিডোরে মানবিক করিডোরের নামে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান, কিন্তু তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। উল্টে তো খানিকটা গেল নাকি মোস্তফা ফিরোজ বিএনপির অবস্থান? জনাব মোস্তফা ফিরোজ। না, এটা তো আমি আগে বললাম যে হ্যাঁ, এটা দুই দুই তিনটা দিক থেকে এটা জিনিসটা ভালো হয়নি। ভালো হয়নি কেন? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে মানে বিএনপি বলছিল যে অমুক অমুক হচ্ছে আহ জামাতের, আর জামাত বলছিল অমুক অমুক বিএনপি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, তারা কোনো দলের না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হইতে না হইতেই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী টেকনোক্র্যাট কোটায়। তো জিনিসটা তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই তো ধাক্কা লাগলো। তো সেখানে এখন প্রশ্ন, তাহলে কি এটা কি চাপানো? কারণ খলিলুর রহমানের ব্যাপারে তো বিএনপিরই আপত্তি ছিল, তাহলে কি এটা চাপানো হলো? কারা চাপালো? আমেরিকা, ইন্ডিয়া, নাকি কারা? এই প্রশ্নগুলো কিন্তু এখন সঞ্চারিত হচ্ছে যে এটা কি তাহলে
আগে কোনো নেগোসিয়েশন হয়েছিল বিএনপির সাথে? কোনো এক শক্তি বা একাধিক শক্তি, সেই শক্তিরই কি প্রতিনিধি কিনা ডক্টর খলিলুর রহমান? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে, এবং আমি মনে করি যে এইটা কিন্তু বিএনপিকে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। আমি জানি না বিএনপি এর উত্তরটা কি দেবে, এটা উচিত হয়েছে কিনা। আর কারণ উনি 1 বছর, অন্তত 6 মাস পরেও যদি সরকারে যোগ দিতেন তাহলে কিন্তু এতটা বিতর্ক আসতো না। এখন কিন্তু বিতর্ক হবে, কারণ ওটা বিলুপ্ত হইতে না হইতেই তিনি এখানে আসলেন। তাহলে জামাত যে অভিযোগ করছিল, তাহলে জামাত বলবে যে এই তো আমরা বলছি যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে বিএনপি আছে, এই যে এখন দেখেন। তো তার উত্তরটা কি হবে? এটা আমার ধারণা যে মানে নীতিগত, পদ্ধতিগত ভাবে আহ, এবং কনসেপচুয়ালি এইটা একটা ভুল করছে হুম। বিএনপি, এটা স্বীকার করতেই হবে। জি, জনাব মাসুদ কামাল, মানে ভুল কিন্তু যে বিষয়গুলো কেন করলো তার মধ্যে যে যুক্তিগুলো বা সম্ভাবনা সন্দেহর কথা বলছিলেন মোস্তফা ফিরোজও, মানে কয়েকটা আলোচনায় বাজারে আছে যে ওই যে বিএনপি কি কোনো আগে থেকেই কোনো ডিল এক তাদের উপর চাপিয়ে দিল, নাকি ওই যে আবার তারাই মানে ডক্টর খলিলুর রহমানই গুপ্ত ছিলেন এতদিন আসলে অন্তর্বর্তী সরকারের বিএনপির হয়ে, এর মধ্যে কোনটা, নাকি আসলে এর বাইরেও অন্য কিছু? দেখেন মুস্তফা ফিরোজ যে কথাগুলি বললেন, আমি এগুলি সবগুলির সঙ্গে একমত। আমিও এটাকে এভাবেই ভাবি। আমি যদি ওনার আগে বলার সুযোগ পাইতাম আমি এগুলি বলতাম, হুম হুম এগুলি বলতাম। তখন উনি বিপদে পড়ে যেতেন যে উনি আর কি বলবেন, সব তো বলে দিচ্ছি। হুম যেমন হুম হুম এখন আমি বিপদে পড়ে গেছি যে এর বাইরে আমি আর কি বলবো। আমি এই কথাগুলি বলতাম। বিষয়টা হলো কি জানেন, তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা সবাই মানি। এই কনসেপ্টটা মূলত কি? এই কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যারা পরবর্তী যে সরকার হবে সেই সরকারে তারা যাবে না। মূল কনসেপ্ট, তারা নিজেরা নির্বাচন করবে না। কেন করবে না? তাহলে নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের প্রতি তারা একইভাবে তাকাতে পারবে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন হওয়ার একদিন পরেই এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন না, সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ডক্টর হুম ইউনূসের পরে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি সবচেয়ে বিতর্কিত, এবং ওনাকে নিয়ে নানামুখী বিতর্কের ধারা কিন্তু একটা না, নানামুখী বিতর্ক। তিনি কি দ্বৈত নাগরিক না কি নাগরিক, কিটা, এই সমস্ত বিতর্ক। এবং এই অভিযোগগুলো আবার আমরা প্রথম শুনছি এই বিএনপির কাছ থেকে। বিএনপি বলছে, তাহলে ওই যে আপনি যেটা বললেন যে আক্কেল জ্ঞান, তাহলে আক্কেল জ্ঞানের ডেফিনেশনটা আবার চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে প্রশ্ন হলো যেটা মুস্তফা ফিরোজ বললেন, তাহলে উনি কি কারো লোক? উনি কার লোক? উনি কি আমেরিকার লোক? উনি কি ইন্ডিয়ার লোক? হুম ইন্ডিয়া এবং আমেরিকার চাপে পড়ে কি তাকে নেওয়া হলো? যদি চাপে পড়ে নেওয়া হয় তাহলে আপত্তি। আপত্তি কেন? আপত্তি হলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকে কোথায়? হুম আপনি তো সার্বভৌমত্বের কথা বলেন। আপনি তো বলেন আমি কারো অনুগত নই, কারো দাস নই, আমি নিজে শির উঁচু করে দাঁড়িয়ে থাকি। তো পারলেন না তো। তাহলে কি? আরেকটা থিওরি বাজারে আছে। সেই থিওরিটা হলো যে অগাস্ট মাসে যখন নাকি লন্ডনে বৈঠক হয়, সেখানে এই বিষয়ে একটা ফয়সালা হয়ে গিয়েছিল। সে সময় একটা কথা দিয়েছিলেন উনি, সেখানে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তোমার সব কথা মানবো, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, কিন্তু তোমরা আমাদের একজন লোককে তোমাদের সঙ্গে রাখবা। কেন? হুম আমার কিছু অসমাপ্ত কাজ আছে, সেই কাজগুলি উনি দেখভাল করবেন। হতে পারে এটাও একটা বানানো কথা হতে পারে, সম্পূর্ণ কাল্পনিক হতে পারে, হতে পারে। তবে আবার ধরেন এগুলি শব্দ অপমানজনক। এই সব যে কোনো একটা ঘটুক অপমানজনক কিন্তু। আমেরিকা চাপাই দিচ্ছে আমরা মেনে নিচ্ছি, অপমানজনক। ইন্ডিয়া চাপাই দিচ্ছে আমরা মেনে নিচ্ছি, এটা অপমানজনক। ডক্টর ইউনূস চাপাই দিচ্ছে মেনে নিচ্ছি, এটা অপমানজনক। তো অপমানজনক কাজ আমাদের নতুন সরকার কেন করবে? তাহলে আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা মোটামুটি ওনাদের জন্য সম্মানজনক হতে পারে। সেটা হলো আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বেশি সমালোচনা কিন্তু বিএনপি করেছে এই লোকটার ব্যাপারে, হুম সবচেয়ে বেশি তাকেই নিয়ে আসছে। তাহলে উনি কি ছিলেন বিএনপির গুপ্ত? সরকারের মধ্যে বিএনপির আমাদের এখন রাজনীতিতে কিন্তু গুপ্ত একটা শব্দ আসছে, হুম খুব ইন্টারেস্টিং শব্দ এবং খুব পাওয়ারফুল শব্দ, এবং এই শব্দ খুব কাজ করে। এইভাবে থাকতে পারলে খুব কাজ করে। তো এটা কি তাহলে বিএনপির গুপ্ত ছিল? যদি গুপ্ত থাকে তাহলে এটা বিএনপির জন্য মোটামুটি সম্মানজনক। তখন আবার অপমানজনক হয় অন্তর্বর্তীকালীন সরকারের উপর। সরকারের বিরুদ্ধে নাই দিতাম যে কথা বলছি, যে এই জন্য আমরা বলেছিলাম নির্বাচন অবাধ হয় নাই। তাহলে কি নির্বাচন অবাধ হয় নাই? যদি গুপ্ত একজন লোক পাওয়ারফুল থাকে, দেখেন এই লোকের আন্ডারে কি কি ছিল।
এই লোক কোন কোন ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারতো অথবা প্রভাব বিস্তার করতে পারতো। উনি যে যে বিভাগকে নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করতে পারতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে, তার মানে তো সশস্ত্র বাহিনী আছে। তাহলে কি উনি সব ওনার যা যা করার ক্ষমতা সব সার্ভিস দিয়েছেন উনি বিএনপিকে ক্ষমতা আনার জন্য? তো নাই যে এই যে অভিযোগটা, এই অভিযোগটা আপনি খণ্ডাবেন কিভাবে? আমি বুঝি না, আমার কাছে অদ্ভুত লাগছে যে বিএনপি একটা সেন্সিবল দল, এত বড় একটা দল, এত মেধাবী একটা দল, এখানে অনেক মেধাবী লোক আছেন ইনক্লুডিং তারেক রহমান সাহেব নিজে, উনি এই ধরনের একটা ক্রিটিসিজমকে কেন ইনভাইট করতে গেলেন শুরুতেই, এটা আমার এখনো বুঝে আসে না। এবং আমি বলি তো এইটার জবাব উনি কোনোদিন দিতে পারবেন না, কোনোদিন দিতে পারবেন না। এবং এটার এটা কি জবাবটা ওই যে আপনি বলছিলেন যে চাপিয়ে দেওয়া, মানে তারেক রহমান যখন ফিরছিলেন না কেন সেই আলোচনা আমরা করছিলাম, তখন তিনি স্ট্যাটাসে বলেছিলেন তার দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। এটাও এরকম কি কোনো বিষয় যেটি আসলে তার একক ওইটা সিদ্ধান্তের যদি উপর আমি নির্ভরশীল তখনও না? বলেছিলাম, ওটা যদি হতো যে আসলে এটা সব, আমি এখনো মনে করি ওইটা ওনার বক্তব্য না, ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, ওনার প্রেস উইং এর কেউ লিখেছেন, এবং তাদের মাথায় এটা খেলে নাই যে তার নেতা এই ধরনের একটা বক্তব্য দিতে পারে না। দ্যাট ওয়াজ ব্লান্ডার। হুম হুম। ওটা কনসেপচুয়ালি ব্লান্ডার, ওটা ভাষাগত ভাবে ব্লান্ডার ছিল একটা। এটা বলতে পারেন না উনি, কিন্তু ওনারা লিখে দিয়েছিল, কে আমি জানি না, বলতে পারবো না, কারণ উনি নিজে এরকম ব্লান্ডার করবেন বলে আমি আশা করি না। তো জি সেটা যদি সত্য হয় তো আমার স্বাধীন সার্বভৌমত্ব থাকে না আমাদের এই দেশে। আমার নেতা, তাকে অন্যের উপর নির্ভর করতে হবে কেন? আমি যেন বিশ্বাস করতে চাই না, আমি তো মানতেই চাই না। তো এখন যদি এটা হয় তাহলে তো আমাদের দুর্ভাগ্যের মানে শেষ নাই, আর আফসোসের আর শেষ থাকবে না। তো আমি জানি জি না কেন ওনারা এই ধরনের আগে একটা ব্লান্ডার করেছেন, পরে এটা 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 একটা গ্রেট ব্লান্ডার মনে করি। এটা আপনার মানে এইভাবে রাজনৈতিক ভাবে একটা ব্লান্ডার। জি। মাসুদ কামাল, আপনি বলছিলেন বিএনপি আসলে ওই সংস্কার পরিষদের শপথ না নেওয়াটা প্রথম রাতেই বিড়াল মারার মতো একটা অবস্থা। আমি এটাও একটু মানে এই বার্তার সাথে আরো যা করলো তাতে কি মনে হচ্ছে, মানে আমরা তো একটা পূর্বাভাসও করতে চাই, মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনতে চাই যে কেমন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আপনি এটাও বলছিলেন যে তার যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেটিও সময় পিছিয়ে পিছিয়ে আসা গেলো, মানে খুব অল্প কিছুই আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার শুরু করার পরে। তাতে কোনো পূর্বাভাস জনাব মোস্তফা ফিরোজ আপনি করতে পারেন যে কেমন প্রধানমন্ত্রী হবেন, যেহেতু তিনি প্রথমবারের মতো এমপি, প্রথমবারের মতো সংসদে যাচ্ছে প্রধানমন্ত্রী প্রথমবারই? মানে আশা তো করি অবশ্যই ভালো। আমরা বারবার যখন কি ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন তখন আমরা খুব উচ্ছ্বসিত ছিলাম। তারেক রহমান একটা নতুন চ্যালেঞ্জ তার জন্য, যে আহ, প্রথমবার তিনি এমপি হলেন, তারপরে আহ, তিনি নির্বাচিত হলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। এটা এবং যেই পরিস্থিতির মধ্য দিয়ে, সেটা তো আহ, একটা অবিস্মরণীয় ব্যাপার। তো চ্যালেঞ্জ অনেক, কারণ 15 বছরের একটা দুঃশাসন অপশাসন বিএনপির উপর দিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর। 17 মাসে 16-17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে রিভাইভ করতে পারেনি। ফলে এই অবস্থায় তিনি যেটা করবেন, তার নির্বাচনী যে জনসভার বক্তব্যগুলো, আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতন এটা মানে ফলো করেছি এবং খুবই ভালো লেগেছে এবং আধুনিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি বারবার বলেছেন যে না, বদনাম করে আমি সময় নষ্ট করতে চাই না, আমি কি করতে চাই আমি সেটা বলতে চাই। এবং হুম সেই কথাগুলো তিনি বলেছেন। এবং আজকেও দেখলাম জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলি বলছেন, যেমন একটা কথা বলছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, আইনের মাধ্যমেই হবে সব সমস্যার সমাধান। অর্থাৎ কোনো অপকর্ম না, আইনের বাইরে কোনো কাজ না, এবং সবাই সমান। এই যে কথাটা বলতে পারাটা বলছেন, তার মানে একটা নির্দেশনা দিয়েছেন। এবং আমি ইতিমধ্যে কয়েকজন এমপি আমাকে জানিয়েছেন যে তারা তাদের এলাকায় চাঁদাবাজি বন্ধের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছেন এবং কোন উপায় বন্ধ করা যায় সেগুলি তারা পদ্ধতি অবলম্বন করেছেন। তার মানে হুম। যে বদনামগুলো কে দিয়ে বিএনপি কে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে ওঠার জন্য কিন্তু তারা অলরেডি এটা তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ, যে দুর্নীতি চাঁদাবাজি এই অপবাদগুলো যাতে দলকে আর ক্ষতিগ্রস্ত না করে। তো সেই কারণে দেখেন, জনজীবনের আজকে পুরো ভাষণের মধ্যে জনজীবনের কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, আরো অন্যান্য যে সমস্ত সিন্ডিকেট, বাণিজ্যিক সিন্ডিকেট,
জিনিসপত্রের দাম বাড়ায় সেগুলি ভেঙে দেওয়ার একটা সংকল্প ব্যক্ত করেছেন। এখন আমার যেটা ধারণা যে তারেক রহমানকে এই অল্প সময়ের মধ্যে স্টাডি করে যেটা বুঝতে পারছি যে তিনি কিন্তু বলছেন কিন্তু বাস্তবায়ন না করে কিন্তু ছাড়বেন না। তুলনামূলকভাবে আমি মনে করব যে আমি আশাবাদী, তবে এইগুলো অ্যাসেসমেন্ট করতে অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস তো লাগবেই, তারপরে বোঝা যাবে। কিন্তু তিনি কিন্তু অসুখটা ধরতে পেরেছেন, তিনি কোথায় কোথায় রোগ এবং কোন কোন সমস্যাগুলি মানে প্রাধান্য দেওয়া উচিত সেইগুলো হুম কিন্তু তিনি রেখেছেন। দেখেন তার পুরো ভাষণের মধ্যে ওই জুলাই সনদ টনদ এই সমস্ত আধ্যাত্মিক বায়বীয় কোনো কথাবার্তা নেই। হুম তিনি স্ট্রেট মানুষের যে সংকটগুলো, অর্থনৈতিক সংকট, জনজীবনের সমস্যা এবং নিরাপত্তার সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন। তো এবং ক্যাবিনেট মিটিংও যে কথা বলেছেন সেই কথাগুলো আরো এক্সপান্ড করে তিনি বলেছেন। তো আমি মনে করি যে তিনি নিশ্চয়ই আহ মানে পুরোপুরি তো বলা যাবে না সফল হবেন, একটা সফল হবার একটা তিনি দিক নির্দেশনা দেখছেন, বা বলা যায় যে একটা আলোকছটা দেখাচ্ছেন। এখন দেখা যাক, পরবর্তীতে অপেক্ষা জি করতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল, আপনারও যদি কোনো পূর্বাভাস থাকে কেমন হবেন তারেক রহমানের মানে সময়টা এবং তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন, সেটির সাথে আর একটা প্রশ্ন আছে, এটা শেষ করি ছোট করে, তারপরে জিজ্ঞাসা করি আপনাকে। জি মাসুদ কামাল, কেমন আমি প্রধানমন্ত্রী হবেন আশাবাদী, তারেক রহমান? আমি আশাবাদী। কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, খুব মানে সতর্কভাবে আমি লক্ষ্য করেছি যে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিন্তু আমাদের এই দেশটা একটা মবের রাজত্বে পরিণত হয়েছিল। জাস্ট মবের রাজত্ব। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি কোনো মবকে থামাবেন না, উনি মবকে এনকারেজ করবেন, এবং উনি করে গেছেন পুরোটা সময় ধরে। এবং যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি ছিল, একটা আতঙ্ক ছিল। মানুষ ঘরের বাইরে মেয়েরা বের হতে আতঙ্কিত হতো যে বের হয়ে যাব কোন বিপদে না পড়ি। তো এরকম নানা ধরনের কিন্তু চিন্তা ভাবনা আমাদের সাধারণ মানুষকে আক্রান্ত করত। ইন্টারেস্টিং হলো, নির্বাচন হলো 12 তারিখ, 13 তারিখে কিন্তু এগুলো সব অফ হয়ে গেল। জাস্ট আর নাই, আর দেখলাম না। 13 তারিখে কি হয়েছিল? 13 তারিখে তখনও তো তারেক রহমান শপথই নেয় নাই। খেয়াল করেন, উনি তো তখন শপথ নেন নাই, শপথ নিয়েছেন 4র্থ দিনে এসে। তাহলে মানুষ কিন্তু বুঝে গেছে যে এই ভদ্রলোক এতদিন ধরে যে কথাগুলো বলছে, যে ভঙ্গিতে বলছেন, সেই কথাগুলো তাদের মনে হচ্ছে না উনি এটা মিন করেছেন। আমরা গত কয়েকদিন ধরে সেটা দেখছি। তো উনি চাচ্ছেন, যেমন প্রথম আজকের মিটিং এ যেটা উনি ক্যাবিনেট মিটিং এবং ওনার ভাষণে 3টা জিনিসকে উনি খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন। যে একটা হলো দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলা, এবং তৃতীয়টা হলো বিদ্যুতের সরবরাহ যেন ঠিক থাকে। এটা তো আসলে প্রথমটা আর দ্বিতীয়টা কিন্তু মোটামুটি রিলেটেড। হুম দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, এই দুইটা যে মানুষের নাগালের বাইরে চলে যায়, এর কারণটা হলো দুর্নীতি এবং চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে যে জিনিসটা উত্তরবঙ্গে যে সবজির দাম 40 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে 80 টাকা হয়ে যায়, এই কারণে যে রাস্তায় তাকে 14-15 জায়গায় চাঁদা দিতে হয়। কারওয়ান বাজারেও চাঁদা দিতে হয়। কারওয়ান বাজার থেকে এতটাই চাঁদা দিতে হয় যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারওয়ান বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা উনি আদায় উনি পাইতেন। তো ওনাকে যারা এই টাকাটা দিয়ে আসতো, তারা নিজেরা আরো কয়েক কোটি টাকা আদায় করতো না, করতো তো। এই টাকাটা কোথার থেকে আসতো? এই টাকাটা কে পে করতো? আমি আপনি পে করতাম, আমরা যারা বাজারে যাই তারা পে করতাম। তো এইভাবে তো জিনিসপত্রের দামটা বেড়ে যেত। এখন যদি আপনি চাঁদাটা বাজিটা বন্ধ করতে পারেন, তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে আরো বেশি মালামাল ঢাকা শহরে আসবে, দামটা বাড়বে না। ঢাকা শহরে কারওয়ান বাজারে চাঁদাবাজি কে করে? কে না জানে? চাঁদাবাজি মানে কারওয়ান বাজারে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী, সেও জানে তাকে চাঁদা কাকে দিতে হয়। এটা জানার জন্য কোন রকম রকেট সায়েন্স নাই, এটা যে কেউ বলতে পারবে। সে লোকটা কে? সে লোকটার নাম, এতদিন তো সে তো বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত ছিল, হয়তো এই মুহূর্তে নাই, দল থেকে তাকে বের করে দিছে, দল থেকে বের করে দিছে, কিন্তু তার চাঁদা কি বন্ধ হয়েছে? এখন যদি তারেক রহমান চান যে আমি তো চাঁদাবাজকে দল থেকে বের করে দিচ্ছি, তাকে আমি কোনো ধরনের প্রশ্রয় দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন এবং এটা যদি মিন করেন, তাহলে বন্ধ হবে না কেন? এবং যদি এই কথা বলেন যে যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে হুম, চাকরি থাকতে দেবো না, তাদেরকে চাকরি জি থেকে ফায়ার করবো, উনি জি যদি সিদ্ধান্ত নেন,
এবং যদি উনি একটা ক্ষেত্রে ঘটিয়ে থাকেন, একবার যদি একজনের ক্ষেত্রে ঘটান, তাহলে দেখবেন যে বাকি সবাই একটা শিক্ষা পেয়ে যাবে। আমার তার ধারণা জি রমজানের এই মাসে উনি সেটা ঘটাবেন এবং আমার মনে হয় একটা ভালো লেসন চাঁদাবাজরা পাবে। নিশ্চয়ই এটার এই বিষয়ে অনেক অনেক তার জন্য শুভকামনা, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশাটা সেরকমটা তো থাকবে বটেই। একটা সমস্যার মানে বড় একটা সমস্যার সমাধান এটি হলে হয়ে যায়। একটা আলোচনা হচ্ছে যারা মাসুদ কামাল আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলছে, তালা খুলছে, কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে ঠিক নির্বাচিত হওয়ার পরপরই বিএনপি মানে আওয়ামী লীগ আসার মানে বিএনপি আসার পরে কি আওয়ামী লীগের জন্য একটা সুখবর হয়ে গেল? এটা একটা সুখবর, একটা খুব সংক্ষেপে যদি বলেন মাসুদ কামাল। না, এটা সুখবর কিনা আমি বলতে পারবো না, তবে এই যে খোলাটা বিভিন্ন জায়গায় দেখেন, এটা নিয়ে আমাদের দুই ধরনের কথা আছে। একটা কথা হলো যে আওয়ামী লীগের অফিস বন্ধ থাকবে কেন, এটা আমার প্রশ্ন। কোশ্চেনটা হলো এটা তো একটা ঘর, তাই না, একটা প্রতিষ্ঠান। এই ঘরটাই তো আওয়ামী লীগ না, এই ঘরটাই তো আওয়ামী লীগের রাজনীতি না। এই ঘরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে বসে রাজনীতি করে। তো আওয়ামী লীগের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন নাই সরকার, মানে তৎকালীন সরকার। হুম এই যে নিষিদ্ধ করছে যে আইনের মাধ্যমে, যে নির্বাহী আদেশের মাধ্যমে, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি। আমি মনে করি এই আইনটা থাকা উচিত না। তো এই আইনটাকে বাতিল করার জন্য আমি আন্দোলন করতে পারি, কিন্তু কালো আইন হলেও আইন তো একটা আছে। এখন যদি আমি আইনটাকে অমান্য করি, সেটাকে আবার আমি সঠিক মনে করি না, তাহলে তো দেশে কিছুই থাকবে না। এক একজন এক এক আইনকে অমান্য করবে। হুম সে বলবে এই আইনটা আমার পছন্দ না, এই আইনটা আমি মানবো না। তাহলে দেখবে দেশে কোনো শৃঙ্খলা বলতে কিছু থাকবে না। আইনটা যদি মন্দ হয়, আপনি আইনটাকে বাতিল করার জন্য চেষ্টা করেন, আন্দোলন করেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা বাতিল না হবে, ততক্ষণ পর্যন্ত আইনটা আপনাকে মানতে হবে। এটা হলো গিয়ে একজন নাগরিকের দায়িত্ব। এখন আওয়ামী লীগের যে অফিসটা, আওয়ামী লীগের অফিসটা তালা মারছে কি? ওই নির্বাহী আদেশে কি বলা হয়েছে যে প্রত্যেকটা আওয়ামী লীগের অফিসে তালা মারো? বলা হয়েছে? বলা তো হয় নাই। তালা মারছে কি? জামাত দিয়ে মারছে, জামাতের লোক মারছে, অথবা ছাত্র দলের লোক দিয়ে মারছে, অথবা এনসিবি লোকজন দিয়ে মারছে। তাদের এই মারার অধিকার কে দিছে? আওয়ামী লীগের যে লোকটা নাকি রাজনীতি করেন না, রাজনীতি স্থগিত, উনি রাজনীতি করেন না, তো ওনার যতটুকু অধিকার, ওরও তো ততটুকু অধিকার আছে। হুম যে ঘরে তালা মারছে, এই ঘরে তো হয়তো আওয়ামী লীগ ভাড়া নিচ্ছে, ওই ঘরে তো একজন আলাদা মালিকও থাকতে পারে। তো তালা মারার এখতিয়ার আপনাকে কে দিল ভাই? তালা মারা উচিত না। কিন্তু ওখানে যে যদি আপনার স্লোগান দেওয়া শুরু করেন যে শেখ হাসিনার পক্ষে অথবা অন্য কোনো পক্ষে, সেটা আবার বেআইনি কাজ হবে। এবং যদি ওরকম একটা বেআইনি কাজ হয়, তাহলে ওটাকে যে আবার তালা মারা অথবা আবার আগুন দেওয়া, এটাও কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টির কাজ না, এটা হলো গভর্নমেন্টের কাজ, পুলিশের কাজ। হ্যাঁ, আমি জনাব মোস্তাফিজ আপনার কাছ থেকে ওটা শুনতে চাই যে আওয়ামী লীগের জন্য কি সুখবর কিনা, মানে বিভিন্ন জায়গায় এখন মানে আওয়ামী লীগের অফিসে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার ছবি সেখানে টাঙানো হচ্ছে, মানে এগুলো তো একটা রাজনৈতিক কর্মকাণ্ড নাকি? দেখেন, এই যে মববাজি হয়েছে, এটা আওয়ামী লীগের অফিস গুলোকে আহ, তারা ঘিরে বারবার জ্বালাও পোড়াও, এটা মনে হচ্ছে জন্য এটা একটা মানে তারা মানে আইনগত একটা ক্ষমতা পেয়ে গেছে যে এইটার ব্যাপারে কোনো কিছু করা যাবে না, যখন খুশি জ্বালাও পোড়াও করা যাবে। এটা করতে করতেই কিন্তু আসলে মববাজদের একটা মানে তারা শক্তি সঞ্চয় করছে, এবং তারা সেই মববাজি করতে করতে ডেইলি স্টার, প্রথম আলো পর্যন্ত পোড়ায় দিচ্ছে। এখন এটা তো আইন শৃঙ্খলা, কেউ তো নিজের হাতে আইন তুলে নিতে পারে না। কিভাবে বুলডোজার বুলডোজার বলে আমরা জানি যে ঢাকা সিটিতে বিভিন্ন সিটি কর্পোরেশনের অধীনে থাকে। ওই সময় সিটি কর্পোরেশন গুলো কাদের হাতে ছিল, কারা করলো, এগুলোর একটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। যে আইনের বাইরে কারা মববাজি করলো, বিভিন্ন আহ আহ, আওয়ামী লীগ সহ প্রথম আলো, ছায়ানটে যারা অগ্নিসংযোগ করলো, ভাঙচুর করলো, এদেরকে আইনের আওতায় আনা দরকার। আহ, যেটা আপোষ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যে তাদেরকে একটা এক ধরনের বৈধতা দিয়েছিল, সেইগুলোর ব্যাপারে আগে নিয়ন্ত্রণটা স্থাপন করতে হবে। তারপরে কথা হলো যে আওয়ামী লীগের যেই উপর যে নিষেধাজ্ঞাটা, কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা, বিএনপি বারবার বলছে যে তারা কোনো দল নিষিদ্ধের পক্ষে না। তাহলে এই যে পক্ষে না, এটা তাদেরকে এখন প্রমাণ করতে হবে। তাহলে কোনো রাজনৈতিক দলের উপর নিষেধাজ্ঞা দেওয়া যাবে না, দেওয়া যাবে না এই কারণে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসও কিন্তু দিতে চাননি, কিন্তু মবের আহ, চাপে তিনি দিয়েছেন, সেখানেও তিনি আপোষ করেছেন। এখন এই চাপ মুক্ত হওয়া দরকার বিএনপির। অন্যদিকে
আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী, যারা অপরাধ করেছে, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, টাকা পাচার করেছে, সুনির্দিষ্টভাবে তাদেরকে দায়ী করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দলকে রাজনীতিতে নিষিদ্ধ করা তো দূরের কথা, তাদের অধিকারকে বরং সংরক্ষণ করতে হবে। সেই কাজটা করে বিএনপি এতদিন ধরে যে কথা বলেছে গ্রহণ করার জন্য। এখন আমরা গণভোটে যদি দস্তখত না, তাহলে আমরা বলেছি, কিন্তু পরবর্তীতে আলোচনার পরিপ্রেক্ষিতে দেখা গেছে যে আমাদের সামনে সুযোগ আছে। এখন একটা অচলাবস্থা সৃষ্টি করে জনগণকে বিভ্রান্ত না করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে আমরা দুইটাই দস্তখত করব। জামাত ইসলাম অত্যন্ত সততার সঙ্গে, ন্যায়ের সঙ্গে, জনগণের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটি সনদে দস্তখত করেছে। এখন আপনি বলছেন আগে না করলেন, এখন কেন করলেন? এতে কি মহাপদ অশুদ্ধ হয়ে গেছে ভাইয়া? এটা নিয়ে অশুদ্ধ না, তার মানে কি না, আমি এই জন্য বলছি মানুষের মনে যে তার মানে ধারণা খুব পরিষ্কার, তার মানে খুব পরিষ্কার, আমরা জনগণের প্রয়োজনে চাহিদা অনুযায়ী যখন যতটুকু ফ্লেক্সিবল হওয়া দরকার, জামাত ইসলাম ততটুকু ফ্লেক্সিবল হবে। জামাত কোনো মৌলবাদী দল নয়। জামাত এখানে তার ফান্ডামেন্টালিস্ট না, এটার থেকে আমরা সরে আসতে পারবো না। জামাত জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছে, জনগণের কল্যাণের জন্য যখন যেটা ভালো হবে জামাত সেইটা গ্রহণ করবে। জামাত তার নিজের অবস্থানকে ধরে রাখবে না। ইঙ্গিত পেলেন এই এই শর্ট টাইমে জনগণের কাছ থেকে কি ইঙ্গিত পেলেন যে না তারা বলছে দুটি বিষয়ে শপথ নিতে? এর আগে বললেন মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে বললেন যে না শপথ নিবে না। তার মানে কি বিএনপি কে একটা ট্র্যাপে ফেলতে চেয়েছিল যে জামাত সংসদে যাবে না, তোমরা সংসদ পরিষদের সদস্য হিসেবে ওথ নাও আর না নাও, সেখানে জামাত কোনো লাইবিলিটিস নেবে না? বিষয়টা কি এরকম ছিল? ফেলার তো কোনো সুযোগ নাই। কারণ যদি জামাত সংসদে নাও যায়, আদৌ নাও যায়, তাতে সংসদে কোনো সমস্যা হবে না। কারণ বর্তমান সংসদে সরকারি দলের 2/3 অধিক ভোট আছে। তারা কোরাম সবসময় করতে পারবে, যে কোনো আইন পাশ করতে পারবে, সংবিধান সংশোধন করতে পারবে। এখানে বিরোধী দলের সংসদে যাওয়া না আসাটা এখন খুব একটা বার্গেনিং পয়েন্টের মধ্যে নাই। কিন্তু আমরা জামাত ইসলাম এটা স্পষ্ট করে জনগণের সামনে যে আমরা একটা প্রতিবাদ করলাম। প্রতিবাদটা হলো যে এই হাঁ ভোটে যারা হাঁ ভোটকে বাস্তবায়ন করতে হবে। এখন আগামী দিনে যেটা আমাদের হবে, যে ইঙ্গিতটা দেওয়ার চেষ্টা করা হয়েছে, বা আমি মনে করি ইঙ্গিত দেওয়া হয়েছিল, হচ্ছে যে হ্যাঁ আমরা তোমাদের সঙ্গে ঐক্যমতে থাকবো, তোমাদের সঙ্গে সহযোগিতা করব, কিন্তু ততটুকুই করব যতটুকু জনগণের কল্যাণে হবে। এবং আমরা জনগণের কল্যাণের জন্য আজকে অংশগ্রহণ করেছি। তোমরা যদি সংবিধান সংশোধনের ব্যবস্থা না করো, তোমরা যদি হাঁ ভোটকে বাস্তবায়িত না করো, তোমরা যদি যে সংস্কারগুলো হয়েছে সেই সংস্কারগুলো না করো, তাহলে আমরা আগামীতে সংসদে থাকবো, কিন্তু রাজপথকেও আমরা ছেড়ে দিব না, আমরা রাজপথে আসবো। অর্থাৎ রাজনীতিটা আরো জটিল করে ফেলা হচ্ছে। সরকার যেন সেটা অনুধাবন করে, এই চাপটাই সরকারকে দেওয়া হয়েছে এই 1 ঘন্টার ডিসিশন পরিবর্তনের মাধ্যমে। ওকে, ঠিক আছে। এখন জটিলতার কথা বলছেন, এই জটিলতা কি জামাতই সৃষ্টি করলো কিনা? বিএনপি ওথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে, কিন্তু জামাত একই সঙ্গে দুটো ওথ নিয়েছে। এখন মনে করুন যে বিএনপি আর এই বিষয়ে কোনো ধরনের নতুন করে কোনো শপথ নিবে না, জামাত এনসিপি দুটি বিষয়ে শপথ নিয়েছে। সংসদে এক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে কিনা? আমি সাংবিধানিক প্রশ্নে বলছি, শপথের ক্ষেত্রে বলছি, সংস্কারের ক্ষেত্রে বলছি না। সংস্কার করা না করা এগুলো পরে কথা, কিন্তু এই যে জামাত যে এবং এনসিপি সদস্যরা যে দুটি বিষয়ে ওথ নিল, আর বিএনপি একটি বিষয়ে ওথ নিল শুধুমাত্র এমপি হিসেবে, সেক্ষেত্রে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা? সৃষ্টি হবে। জটিলতা কোথায় সৃষ্টি হবে? সংসদে না সংসদের বাইরে? সংসদে। সংসদে জটিলতা হওয়ার কোনো সুযোগ নাই। সংসদ তো তার নিয়ম মোতাবেক চলবে, সংসদে কোনো জটিলতা হওয়ার সুযোগ নেই। জামাত ইসলাম এবং এনসিপি আমরা বক্তব্য দিতে পারি, কথা বলতে পারি, ওয়াকআউট করতে পারি, প্রতিবাদ করতে পারি। সেটা ততটুকু গ্রহণযোগ্য নাও হতে পারে, সরকার সেটা আমলের নাও নিতে পারে। সরকার আমলে নিতে হবে, আমাকে নিতে বাধ্য করার মতো শক্তি আমরা অর্জন করি নাই। আমরা এই 77টা আসন নিয়ে আমরা সংসদকে আমাদের অনুযায়ী কথা বলতে বাধ্য করতে পারি না, সংসদীয় রীতিনীতিতে এটা অ্যালাউ করে না। কিন্তু যেহেতু ঐক্যমতটা ছিল, যেহেতু গণভোটটা ছিল সংসদের বাইরে,
এখন পর্যন্ত সংসদের মধ্যে সেটা যায় না, এখন সংবিধান অনুষ্ঠিত করা হয় নাই। ফলে বিরোধী দল রাজপথে বিষয়টি নিয়ে ফয়সালা করার চেষ্টা করবে, এখানে সরকারকে বাধ্য করবে। হ্যাঁ, সেখানে সরকারকে বাধ্য করবে রাজপথে যে এই সংস্কার যে আছে হ্যাঁ ভোটটাকে বাস্তবায়িত করার জন্য জামাত ইসলাম এনসিপি অবশ্যই সরকার বাধ্য করতে। তার জন্য যদি আবার নতুন করে রক্ত দিতে হয়, আবার নতুন করে নিপীড়ন নির্যাতন শিকার হতে হয়, আবার যদি এই সরকার জালিম রূপ ধারণ করে, তারপরেও এই সরকারের বিরুদ্ধে সংস্কার বাস্তবায়নের জন্য জামাত এবং এনসিপি রাজপথে নামবে। এই বার্তাটাই গতকালকে পরিষ্কার করে দিয়ে দেওয়া হয়েছে। এই জন্য প্রথমেই বলে দেওয়া হয়েছে আমরা দস্তখত করব না, পরবর্তীতে আমরা দস্তখত করছি দেশের স্থিতিশীলের জন্য, সরকারকে সুযোগ দেওয়ার জন্য। কিন্তু সরকার যদি একটি সময়ের মধ্যে না করে, তাহলে ইনশাল্লাহ আগামীতে রাজপথ উত্তপ্ত হবে। নাকি জামাত বুঝতে পেরেছে, আপনি কেবলমাত্র যে ব্যাখ্যাটি দিলেন যে জামাত সংসদে না গেলেও তাদের ব্রুট মেজরিটি রয়েছে, সংসদ কার্যক্রম পরিচালনার জন্য তাদের যথেষ্ট সদস্য সংখ্যা রয়েছে, যে কোনো বিল আনার ক্ষেত্রে বা পাশ করার ক্ষেত্রে তাদের সেই সক্ষমতা রয়েছে, এটা অনুধাবন করেই পরবর্তীতে জামাত ভাবলো যে না 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 গেলে তো শপথ না নিলে একটা নির্দিষ্ট সময়ের পরে আসন শূন্য ঘোষণা হয়ে যেতে পারে, সেখানে আবার নতুন করে নির্বাচন হতে পারে। এই ভাবনা থেকে জামাত পরবর্তীতে সিদ্ধান্ত বদলালো। এই ভাবনা পরবর্তী হবে কেন? এবার আমরা আগে জানি না? আমরা যেদিন ৭৭ সিট পেয়েছি সেদিনই তো আমরা জানি যে সংসদে আমাদের ভারসাম্য নাই, সংসদের আমাদের প্রভাব নাই, সেটা আমরা তখনই জানি। আমরা যদি ফলাফল রিজেক্ট করতাম, ফলাফল তাহলে তো বলে দিতে পারতাম। আমরা যদি জানি সংসদে আমরা সরকারকে বাধ্য করতে পারবো, সেদিনই জানি, ফলাফল ঘোষণা হওয়ার পরে জানি। কাজে আমরা তো তখন সিদ্ধান্ত নিতাম যে না, আমরা নির্বাচনটাকে মানি না। কিন্তু আমরা সংসদে থাকবো, তবে আমরা এটা জানি এই সংসদে আমরা সরকারকে জনগণের অধিকার বাস্তবায়নে বাধ্য করতে পারবো না। এই জন্য এখানে একটা পোজ দেওয়া হলো, বলা হলো হ্যাঁ আমরা করব না, কিন্তু এখন করছি, কিন্তু করছি মনে রাখবো আমরা রাজপথ ছাড়বো না। তোমরা যদি একটা দৃশ্যমান সময়ে এটা বাস্তবায়িত না করো, হ্যাঁ ভোট বাস্তবায়িত না করো, এবং তোমরা যদি এই জুলাই সনদে যেটা এগ্রি করেছো দস্তখত না করো, অনুধাবন না করো, তাহলে আগামীতে এই সরকার চলতে পারবে কি পারবে না এটা রাজপথে সিদ্ধান্ত নেওয়া হবে। ইনশাল্লাহ জামাত এনসিপি রাজপথ ছাড়বে না, আমাদের মোকাবেলাটা আবার রাজপথ হতে যাচ্ছে, এটাই ইঙ্গিত বহন করে আমাদের 1 ঘন্টা সিদ্ধান্তের পরিবর্তনের আমার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কারের জন্য তো আপনার এই ধরনের ওথের প্রয়োজন নেই, শপথের প্রয়োজন নেই। আপনি নিজে একজন সাবেক পার্লামেন্টারিয়ান, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা ঐকমত্যের ভিত্তিতে যে কোনো সময় যে কোনো বিষয়ে সংশোধনী আনা যায়, সংশোধনের প্রস্তাব পাশ করা যায়, অথবা সংসদেই বাদলাম নতুন নতুন প্রস্তাব পাশ করা যায় বা সংস্কার করা যায়। যে সংস্কারগুলোর কথা বলা হয়েছে সেইগুলো করার জন্য কেন ওথ নিতে হবে? এগুলো তো চলমান প্রক্রিয়া, এখানে কেন শপথের বিষয়টি আসছে? আর গণভোটের কোথাও বলা আছে, গণভোটের এটি কোথায় বলা আছে যে গণভোটে হ্যাঁ যুক্ত হলে তার মাধ্যমে এই যে সংসদ সদস্যরা তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাউন্ট হবে? দেখেন, বেইমানি কাকে বলে? বেইমানি অর্থটা কি? অর্থাৎ আমি যে কথাটা বলেছি আপনার সঙ্গে গুড ফেইথে, এটা পরবর্তীতে সেখান থেকে সরে যাওয়া, এটার নামই বেইমানি। কোথাও লেখা থাকে না, লেখার নাই। আপনারা তাহলে এই সংস্কার নিয়ে গত 7 মাস 8 মাস কি আলোচনা করলেন, কি কথা বললেন? আপনি দক্ষিণ প্লাজায় গিয়ে, দক্ষিণ প্লাজায় গিয়ে কি দস্তখত করলেন? বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে, দুজনে ছাতা মাথায় দিয়ে কি দস্তখত করলেন? সেটা সনদ, জাতীয় এখন সনদ। আপনি শুনে কি, আপনি স্পিরিট দেখেন, বোঝার চেষ্টা করেন। আপনার এটাকে বিভ্রান্ত প্রশ্ন করে আপনি বিষয়টাকে অন্যদিকে নিয়ে যাবেন না। আপনার প্রশ্নটা অত্যন্ত অবান্তর, আপনার প্রশ্নটা ক্লিয়ার করার কিছু নাই, আপনার প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত। এখানে পরিষ্কার সনদ হয়েছে, সনদ হয়েছে এখানে। ভাইয়া আমি কথা বলছি, ভাইয়া আমি উত্তরটা, এই জন্য উত্তরটা আমি বলছি, উত্তরটার মধ্যে তো আপনি বিভ্রান্ত করে বলছেন। কারণ সনদ হয়েছে, এই সনদের মধ্যে সনদ হয়েছে মানে স্পিরিট, ইনহেরেন্ট স্পিরিট, যে আমরা এই সনদের ভিতর যা আছে তা বাস্তবায়িত করব। এবং সেখানে আপনি ওয়ার্ড অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট দিয়েছেন, নোট অফ ডিসেন্ট সহই আপনি বাস্তবায়ন করেন। আপনাকে তো নোট অফ ডিসেন্ট বাস্তব করতে বলা হয়নি, নাকাল করা হয়, কিন্তু আপনি নীতিগতভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন না, আপনি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি এই এই গণভোটের সঙ্গে আপনি যাবেন এবং গণভোটে অংশগ্রহণ করেছেন, এবং আপনি সেখানে হ্যাঁ বা না ভোট দিয়েছেন।
এবং হ্যাঁ। সেখানে বিশাল আওয়ামী লীগের নেতারা নির্বাচনে অংশগ্রহণ করে 2,25,00,000 আওয়ামী লীগেরা না ভোট দিয়েছে। এখন ইনক্লুসিভ নির্বাচন হিসেবে প্রমাণিত হয়েছে। কাজে এটা আমরা স্পষ্ট করে বলতে পারি, এখন যদি আপনি এই গুলাই সনদকে বাস্তবায়িত না করেন তাহলে জাতির সঙ্গে প্রবঞ্চনা করা হবে, এবং আপনি যে আওয়ামী লীগের ভোটে নির্বাচিত হয়েছেন সে আওয়ামী লীগের প্রতি আপনি অ্যালিজেন্সি দেখানো হবে। এটা বাংলাদেশের আপনি কি জনগণ করে মেনে বুঝলেন নেবে যে না। আপনি না আমার আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি করে বুঝলেন যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপি কে ভোট দিয়েছে? এটা আমি পরে উত্তর চাচ্ছি। তার আগে প্রশ্ন হচ্ছে, যেটি আপনি বলছেন যে ঐকমত্যের ভিত্তিতে একটি জিনিস স্বাক্ষর হয়েছে, সেটা জাতীয় জুলাই সনদ আপনারা যদি বলছেন, বা জুলাই জাতীয় সনদ, সেখানে স্বাক্ষর করেছে। কিন্তু এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত সংসদ সদস্যরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা কাউন্ট হবে, এটা তো কথা বলা নেই। এটা সেই না ক্ষেত্রে হলে কেন নির্বাচনে করলেন, এটা না বললে হ্যাঁ না ভোট দিলেন কেন আপনি? তাহলে হ্যাঁ হ্যাঁ না বা না বলতে ভোট দিলেন কেন? ভাই হ্যাঁ আপনি না আপনি বলতে একজন সাংবাদিক, ভাই আপনি একজন সাংবাদিক, আপনি অবজারভার, আপনি অ্যাক্টিভিস্ট হ্যাঁ না, আপনি সাংবাদিক। না, আমি আপনি কেন একটা জিনিস আমি বানাচ্ছেন, কেন আপনি জনগণকে হ্যাঁ ভোট দিতে এই যে বললাম? আক্তারুজ্জামান, আমি আপনি আমি আমাকে একটা জিনিস জনগণকে না, বানাচ্ছেন। আমি মঞ্জু ভাই বলে আমি জনগণকে কেন হ্যাঁ ভোট দিতে বললাম? তাহলে জনগণের সঙ্গে প্রবঞ্চনা করেছি? আমি কি হ্যাঁ ভোট ঠিক দিতে আছে, বললাম? এইটা ঠিক আছে না, ঠিক আছে না, কি বললাম? আপনি না, আপনি এই এভাবে ট্রিট করলে আপনি প্রবঞ্চনাটা যদি আপনি, আসলে আমাকে এই আর প্রশ্ন করা প্রবঞ্চনাটাকে যাবে যদি না। আপনি আপনি জাস্টিফাই করতে চান, আপনি আমার কিছু বলার নাই। আপনি আমাকে সাইনবোর্ড দিয়ে দিলে অ্যাজ এ জার্নালিস্ট আমার আর প্রশ্ন করার কিছু থাকবে না। কারণ আপনি ভাই আপনি জার্নালিস্ট, আমাকে আপনি অবজারভেশন করতে পারেন, আপনি আপনি জার্নালিস্ট, আমাকে আপনি আপনি আমাকে জানতে চেষ্টা বিএনপি, করতে পারেন। আপনি যদি এখন কিন্তু আমাকে আমার বিএনপি জানাটা অ্যাক্টিভিস্ট তো বানান আপনি, অথবা আমার আওয়ামী জানাটা লীগের তো অ্যাক্টিভিস্ট বানান, আপনি যদি আমি এখন আমি আমাকে বানাচ্ছি আওয়ামী না, লীগের অ্যাক্টিভিস্ট বানান আমি আপনাকে আওয়ামী লীগ অ্যাক্ট বানাচ্ছি না, আমি বলছি অ্যাজ এ বা সাংবাদিক বিএনপি হিসাবে, অ্যাক্টিভিস্ট বানান, জার্নালিস্ট হিসাবে তাহলে তো আপনার জানার অধিকার আছে। কিন্তু আমার হ্যাঁ বক্তব্যকে টুইস্ট করতে পারবেন না। আমার না, আমি জানাটা টুইস্ট আমি করতে যেটা নাই। বলবো সেটাকে প্রশ্ন আপ- করতে পারবেন না। আমার আপনি জানার তো আমাকে তথ্যটাকে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি তো আমাকে স্পেসিফিক অ্যান্সার দিবেন, অ্যান্সার দেওয়ার আগে আপনি আমাকে আমি বিএনপি তো অ্যাক্টিভিস্ট স্পেসিফিক বা দিলাম, আওয়ামী লীগ অ্যাক্টিভিস্ট বানাচ্ছেন। আমি তো স্পেসিফিক আনসার আপনাকে দিলাম, না স্পষ্টভাবে না না, আনসার দিলাম। আমি জানার দেওয়ার চেষ্টা পরে করছি। আপনি সেই আনসারটাকে আপনার না অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সরি, আমি আমি অন্যদিকে নিয়ে চেষ্টা না, বরঞ্চ আপনি উত্তরটা দিতে পারছেন না। আমি বলছি, আমি খুব সুনির্দিষ্ট হয়ে বলেছি, এই গণভোটের মাধ্যমে যে নির্বাচিত এমপিরা সংস্কার পরিষদের সদস্য হবে এবং সেই সদস্য হিসেবে বিবেচিত হয়ে তারা শপথ নেবে, এটি কোথায় লেখা আছে? এটা এটি ওই সনদে সংবিধানে লেখা আছে, ওইটা ওইটা ওই সনদে লেখা আছে, জুলাই সংস্কার সনদ যেটা দস্তখত করেছেন ওইখানে হ্যাঁ, পড়ে দেখেন, ওখানে লেখা আছে যেটা হ্যাঁ একটা জুলাই সনদ তো গণভোট জুলাই হবে। সনদ তো এবং এই সংবিধান প্রথম 6 মাস এই, সংসদ কি বলে সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে। ওইটা ওই এই জুলাই সনদে লেখা আছে, জুলাই জি ঠিক সনদে যে আছে, লেখা আছে তা ঠিক আছে, ঠিক সনদে লেখা আছে। আছে, আমি ওটা আমি পরিষ্কার কিন্তু লেখা আছে, প্রথমে পড়েন আপনি, ওটা পড়েন। আমি তো সেটা অস্বীকার করছি না। আমি কিন্তু থ্যাংক ইউ, এই যে থ্যাংক এই ইউ, টাইপের, থ্যাংক ইউ। আমি আপনাকে এই টাইপের কোশ্চেন করার আগে কিন্তু আমি একটি শব্দ ইউজ করেছি যে আপনি সাবেক পার্লামেন্টারিয়ান, এবং সংবিধানের কোথায় লেখা আছে বা গণভোটের সঙ্গে সম্পৃক্ত যে কোনো সংজ্ঞায় কোথায় আপনি, জাতীয় সনদ তো, জুলাই জাতীয় সনদ তার সংবিধান না, সংবিধানে কোথায় লেখা আছে যে গণভোট সম্পৃক্ত যে কোনো এই ধরনের আয়োজনে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বা অন্য যে কোনো বিষয়ে ওথ নেবে? এটা তো সংবিধানের অংশ না। আমি সেই বিষয়ে জানতে চেয়েছি। আমি জাতীয় আপনাকে জুলাই সনদ, জি বলুন বলুন। আপনি প্রশ্ন করেন, অনেকক্ষণ প্রশ্ন করেন, তারপর আমি একটা হ্যাঁ বা না বলে দেবো। না, আপনি তো বলছেন যে আমি কিছু টুইস্ট করছি, আমি টুইস্টটা কোথায় করলাম? প্রশ্ন আমি করেন, এই আপনি প্রশ্ন শেষ করলে পরে হ্যাঁ। আমার প্রশ্ন এটাই যে শপথটা নিতে হবে কিসের আলোকে? সংবিধানের আলোকে তো। আপনি শপথ নিচ্ছেন তো সংবিধানের আলোকে, আপনি প্রশ্ন সংবিধানে শেষ করেন, কোথায়? আপনি প্রশ্ন শেষ করেন, আচ্ছা, আমার প্রশ্ন এটাই, বলুন। তার উত্তরের মধ্যে কথা বলুন না তো। না না, বলবো না, কিন্তু ওকে, যখন আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন তখন তো আমাকে প্রশ্ন করতে হবে। কিন্তু আপনি প্রশ্ন করে যদি সাধারণ বিভ্রান্ত করবেন তখন কি করবো? আমি আটকাবো আপনাকে? কারণ আমার আপনার কাছে আমার এই তো প্রশ্নের মধ্যে আপনি এডিট আমার করবেন, এই আপনি এডিট আমার করবেন, এই আপনি প্রশ্নের এডিট মধ্যে করবেন, না আপনি না না, আমি এটা আনকাট না দেবো, না, আপনাকে বললাম, আমি বললাম এটা আপনি আপনাকে, আমি আনকাট এটা দেওয়ার আনকাট মতো দেবো। পান্না ভাই, আনকাট দেওয়ার মতো মানসিক শক্তি আপনার নাই। যাই হোক, সে কথা না, আমি আপনার প্রশ্নের জবাব সরি দিই, সরি আপনি সরি প্রশ্নের না, জবাব আপনি দিই, আপনি এই ধরনের কথা বললে আপনি আমি আর প্রশ্ন আপনার করবো না, প্রশ্নের আপনি জবাব উত্তর দিই, দিয়ে যান। আপনার প্রশ্নের জবাব দিই। আপনি এই ধরনের কথা বললে আপনি বারবার আমাকে হিউমিলিয়েট করছেন, আপনি আমাকে হিউমিলেট হিউমিলিয়েট হিউমিলেট করতে পারেন করি, না। এই জন্য আমার হিউমিলেট কোথাও করি, ভুল করছি, হলে, হ্যাঁ আপনাকে হিউমিলেট করছি। আমি আপনাকে বারবার আমার সাংবাদিকতা ইথিক্সে কোথাও ভুল আমি হলে স্বীকার আমি আমাকে স্বীকার বলতে দেন। করছি,
এখানে মনে হচ্ছে আমি আপনার কাউন্টার পার্ট, আমি শুধু আপনাকে প্রশ্ন করে যাচ্ছি, আপনি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন উত্তর নিচ্ছেন না OTR আমার, বিষয়ে। প্রশ্ন করে যাচ্ছেন, উত্তর তো নিচ্ছেন জি না বলুন, আপনার তো। আপনি বলুন প্রশ্ন বলুন। করে যাচ্ছেন, প্রশ্ন করে উত্তর তো নিচ্ছেন না। আপনি তো উত্তর আমি দিচ্ছেন না। এই তো জি উত্তর বলুন। থামায় দিচ্ছেন, তো উত্তর দিতে গেলে আপনি থামায় দিচ্ছেন, উত্তর দিতে আপনি গেলে থামায় অন্যদিকে দিচ্ছেন। চলে যাচ্ছেন, অন্যদিকে চলে তাহলে কি যাচ্ছেন আপনি। উত্তর কি আমি আপনার মতো করে দিব? উত্তর কি আপনার মতো না করে না দিব? আমি তো আমার উত্তর না দিব। না, আপনি টু দ্য আমি পয়েন্টে যেদিকে বলুন। যাই উত্তরটা আমি দিব। আচ্ছা প্রথমত বলুন, আমি কোথায় লেখা আছে, আপনাকে কোথায় লেখা আছে? প্রথমত আমি স্বীকার করে নিচ্ছি, আমি আপনাকে হিউমিলিয়েট করার চেষ্টা করি, কারণ হুম, আপনি প্রশ্নের মাধ্যমে প্রশ্নগুলা করেন, উত্তরটা আপনি দিয়ে দেন। আমি উত্তর দিতে গেলে আপনাকে আমাকে থামিয়ে দেন, আপনি বলেন যে আমি অন্যদিকে চলে যাচ্ছি। এখানে আপনি প্রশ্ন করেছেন, এই যে আবার কথা বলতে আসতেছেন, না না, আপনি তো ধৈর্য ধরেন। বারবার আমাকে এই যে আবার আমি যা কিছু বলবো, করছেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ভাই। কথা বলার আপনি কোনো মানে বলুন, হয় না, সেটা তো উত্তর এই দেওয়ার কথা কিছু বলার নেই। কোনো মানে হয় না, এই কথা বলার কোনো আপনার মানে উত্তর হয় দেওয়ার না। কিছু আপনি নেই। একা প্রোগ্রাম করেন, আপনি একা প্রোগ্রাম করেন, আপনি একা আমি প্রোগ্রাম করেন। বলেছি সংবিধানে কোথায় লেখা আছে এটাই তাহলে এই বলুন আপনি। উত্তরটা দিতে দেন। আপনি বলুন প্রশ্ন করে বলুন। এতক্ষণ তার সঙ্গে লম্বা করলেন কেন? আচ্ছা প্রশ্নটা ছোট বলুন করেন। বলুন, আপনি বলুন। হ্যাঁ, হ্যাঁ, সংবিধান অনুযায়ী তো নির্বাচন হয় নাই। তাহলে এইবারে কি হিসেবে? নির্বাচন বাংলাদেশের সংবিধান অনুযায়ী হয় নাই, এবং বাংলাদেশের সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। এইবারে নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে, কারণ এই সরকার যে নির্বাচন দিয়েছে, এই সরকার সাংবিধানিক সরকার নয়, সংবিধানে নাই। কাজে এই নির্বাচনটা হয়েছে জুলাই সনদের ভিত্তিতে। জুলাই সনদের ভিত্তির দুইটা অংশ। একটি অংশ হলো জাতীয় সংসদ নির্বাচিত হবে, এবং জাতীয় সংসদ প্রথম 6 মাস সংবিধান সংস্কার করার জন্য কাজ করবে, অর্থাৎ তারা লেজিসলেটিভ মেম্বার হবে। এবং এটা হবে কি হবে না সেই জন্য, এবং এই সংস্কারগুলো এবং অতীত সরকারের কার্যক্রমগুলোকে হ্যাঁ বা না ভোটে, অর্থাৎ গণভোটে দেওয়া হয়েছে। হ্যাঁ মানে হলো এই সংস্কারগুলো করা হবে, যে জুলাই সনদে যে সংস্কারগুলো করা হয়েছে সেই সংস্কারগুলো করা হবে। আর না ভোট মানে সংস্কার করা হবে না। এখানে দুইটি অংশ জয়লাভ করেছে। বিএনপি জয়লাভ করেছে জনগণের ভোটে সংবিধানে সদস্য হওয়ার জন্য, সেখানে আমরা জয়লাভ করেছি সংবিধান সদস্য হওয়ার জন্য। তারা হয়তো মেজরিটি পেয়েছে, আমরা হয়তো মাইনরিটি হয়েছি, কিন্তু আমরা ইকুয়াল সদস্য। যেহেতু তারা মেজরিটি হয়েছে, তারা সরকার গঠন করার অধিকার পেয়েছে, কিন্তু এটা সংবিধানে, পুরনো সংবিধানে আছে, যে সংবিধানটাকে আমরা করি নাই, নির্বাচনে সাংবিধানিক ভাবে বৈধভাবে হয় নাই। এই সংবিধানে গণভোট আছে, গণভোট সংবিধানে ছিল না, কিন্তু জুলাই সংস্কারের কারণে গণভোটটা হয়েছে। সেই গণভোট হ্যাঁ জয়যুক্ত হয়েছে, অর্থাৎ এই সংস্কারগুলো বাস্তবায়িত করতে হবে। বিএনপি এই সংস্কারের সঙ্গে বিরোধিতা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, মুনাফিকি করেছে। তারা শপথ নিয়েছে